আমন্ত্রণ দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। কুড়িগ্রামে প্রধান নদ নদীর পানি বিভিন্ন পয়েন্টে ধীরগতিতে কমতে থাকায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ব্রহ্মপুত্র নদের পানি চিলমারি, নুনখাওয়া ও হাতিয়া পয়েন্টে স্থিতিশীল অবস্থায় রয়েছে। বন্যার পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে নদ নদী তীরবর্তী চর ও নিম্নাঞ্চলের বসতবাড়ি, কাঁচা সড়ক, বীজতলা, পাটসহ মৌসুমি ফসলের ক্ষেত। তবে পানি কমতে থাকায় নদ নদীর বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে ভাঙন। এছাড়া করতোয়া ও ঘাঘট নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে কখনো পানি বৃদ্ধি ও কমার কারণে নদীর তীরবর্তী এলাকার প্রায় 20টি জায়গায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এদিকে নওগাঁর প্রধান দুটি নদীর পানি তৃতীয়বারের মতো বাড়তে শুরু করেছে। গত 24 ঘন্টায় আত্রাই নদীর পানি মহাদেবপুর পয়েন্টে 11 সেন্টিমিটার ও আত্রাই রেলওয়ে স্টেশন পয়েন্টে 4 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সেই সাথে বাড়ছে করতোয়া ও হুড়াসাগর সহ অভ্যন্তরীণ নদ নদীর পানিও। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী কয়েকটি গ্রাম সম্প্রতি পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ঢলের পানিতে ভেসে আসা বালুতে ভরাট হয়ে পড়েছে সীমান্ত সংলগ্ন বিস্তীর্ণ ফসলি জমি। এতে আগামী বোরো মৌসুমে চাষাবাদ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। পাহাড়ি ডলে বয়ে আসছে বালু, আর সেই বালুতেই ভরাট হচ্ছে এখানকার ফসলি জমি। চাষাবাদ নিয়ে শঙ্কিত আছেন সীমান্তবর্তী জনপদের মানুষজন। মনে করেন কমসে কম 1000 একর জমি হইব। এগুলি একবারে বালুর পাহাড়ি ডলে বালুর নিচে একবার বাদ হয়ে গেছে, কিন্তু ফসল আবাদি হয় না এই জায়গার। পাহাড়ি ডলে বালু পয়রা নষ্ট হয়ে গেছে, আমরা আবাদ করতে পারি না। পানির ধারণ ক্ষমতা কমে যাওয়ার কারণে আমাদের এই যে সংসার হাওরের যে আবাদি জমিগুলি আসছিল, প্রায় কয়েকশো একর আবাদি জমি, 1000 খানিকের মতন হবে, এগুলি বালুয় প্লাবিত হয়ে যাওয়ার ফলে আমাদের কৃষকরা কৃষিকাজ করতে পারতেছে না। এই জমি চালালে আমরা চলতে পারতেছি না। জমি বন্যা কোথায় পূরণ আমরা নামতে পারি, কিন্তু চলবো আমরা। পানির সাথে সাথে যে সমস্ত বালি এসে ওই এলাকার কৃষি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে, কৃষি জমি, সেটা আমরা খোঁজ নিচ্ছি এবং সেখানে কি পরিমাণ জমি বালির কারণে চাষাবাদ করা যাচ্ছে না এবং ওই জমিগুলোতে কয়টা ফসল করতে পারে সেটা আমরা যাচাই করে আমরা উপজেলা প্রশাসনকে আমরা অবহিত করব, যাতে এই জমিগুলো থেকে বালি অপসারণ করে এটাকে কৃষির আওতায় নিয়ে আসা হয়। ফসলি জমি আবাদ করতে বালু অপসারণে যথাযথ উদ্যোগী হবে সরকার, এমনটি প্রত্যাশা এখানকার চাষিদের। জাকারিয়া আহমদ, দীপ্ত সংবাদ, সুনামগঞ্জ। রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা নিতে এসে নানা ভোগান্তির অভিযোগ করেছেন রোগী ও তাদের স্বজনরা। এর মধ্যে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য ও চিকিৎসকের সিরিয়াল পাওয়া সহ প্রতিটি পদে পদে নাজেহাল হতে হচ্ছে সেবা প্রার্থীদের। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এসব সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। এটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, রাজধানীর সরকারি বড় হাসপাতালগুলোর মধ্যে অন্যতম একটি হাসপাতাল। এই হাসপাতালে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার মানুষ আসেন সেবা নিতে, কিন্তু এই সেবা নিতে এসেই নানা ধরনের দুর্ভোগের কথা জানিয়েছেন তারা। এর মধ্যে অন্যতম দালালের দৌরাত্ম্য, ওষুধ কোম্পানির লোকেদের দৌরাত্ম্য, শয্যা না পাওয়া এবং অর্থের বিনিময়ে সেবা ও শয্যা পাওয়ার মতো গুরুতর অভিযোগ করেছেন রোগীরা। অভিযোগ, একটা রুগী ডাক্তারের কাছে ঢোকার আগে 3 জন যদি কোম্পানির লোক ঢুকে থাকে, ওই ডাক্তার ওই রুগী দেখে না, ওনাদেরকে মূল্যায়ন করে বেশি। কারণ কি, ওনাদের কাছ থেকে প্যাকেটটা পায়, এই প্যাকেটের মূল্যায়ন করে, রুগীর মূল্যায়ন হয় না। এখানে এসে আপনার টিকিট কাউন্টারে টিকিট কাটতে গেলে অর্ধেক বেলা চলে যায়। তারপরে ডাক্তারের কাছে গেলে ওখানে সিরিয়াল দিতে গেলে ওই সিরিয়াল পর্যন্ত যাইতে যাইতে দেখা একটা সময় পার হয়ে যায়। মঙ্গলবার দীপ্ত সংবাদের টিমকে পেয়ে রোগীরা যেন ক্ষোভ উগরে দেন। বলেন, পরীক্ষা নিরীক্ষার জন্য লম্বা লাইন পার হতে হয়, আবার সব পরীক্ষা হয় না, ফলে অন্য হাসপাতালে যেতে হয়। এন্ডোস্কোপি করার জন্য দিছে, সকাল থেকে আমি ঘুরতাছি, কোনো কাউন্টারে টাকা নেয় না। গেছি আবার এন্ডোস্কোপির রুমে, এন্ডোস্কোপির মেশিন নষ্ট। গেছি পপুলারে এখানে নেয় 600 টাকা, পপুলারে নেয় 3000 টাকা। এখানে যেটা হয় 500 টাকা করানো যায়, কিন্তু এটা করা আমাদের এখানে দেয় না, বাইরে পাঠিয়ে দেয়। ওনাদের ডাক্তারের পরিচিত লোক বাইরে থাকে, হসপিটাল থেকে। আবার এমনও হয় যে ওনারা যে হসপিটালে আমাদের পরীক্ষা করতে পাঠাবে ওইখানেই করতে হবে। সর্বশেষ বলে কি, আপনার রুগীর এই সমস্যা না, অন্য একটা সমস্যা। সাধারণ একটা ফ্যামিলির থেকে যদি 30-40 হাজার টাকা তার কাছে গুছানো বড়ই কষ্টের বিষয়। সবচেয়ে বেশি অভিযোগ শয্যা পাওয়া নিয়ে, এজন্য দিতে হচ্ছে অর্থ। যদি হুইল চেয়ার চাই 500 টাকা আগে দেন, আর সিটার
সিট তো পাওয়াই যায় না, টাকা দিলে সিট পাওয়া যায়। রুগী কাঁদতেছে, রুগী হাই হাই করে চিৎকার করছে, কিন্তু একটা টিকিট পাচ্ছে না। একদম সিন্ডিকেট। এখন আমি এক জায়গায় যাই, ধরেন এখানে গেছি, হ্যাঁ, তো ডাক্তার দেখানোর পর বের হইছি, ওইখানে থাকে একজনই বলে যে ভাই আমার কাছে টাকা দিলে আমি আপনার চিকিৎসা করে দিতে পারবো, আমার কাছে টাকা দিলে আমি আপনার সিরিয়াল লাগবে না, আমি ইমার্জেন্সি আপনাকে এই জিনিসটা করে দিতে পারবো। এসব অভিযোগ নিয়ে হাসপাতালের পরিচালক জানান, জনবল সংকট ও রোগীর অতিরিক্ত চাপ থাকায় অনেক সময় সেবা দেওয়ায় বিঘ্ন ঘটে। ওষুধ কোম্পানির নৈতিকতা নিয়েও কথা বলেন তিনি। এটা 850 করে জনবল দিয়ে চলতেছে হসপিটাল, কিন্তু এখানে স্টিল আমাদের ডেইলি আউটডোরে রুগী হচ্ছে 4 থেকে 5,000। সো যেটা আমাদের মেডিকেল অফিসারও আউটডোর মেডিকেল অফিসার প্রশ্ন সীমিত, সব মিলিয়ে কিন্তু আমরা একটু সীমিত জনবল দিয়ে আমরা চালাচ্ছি। একটা পেশেন্টের প্রেসক্রিপশনের ছবি তোলা এটা অবশ্যই ঠিক না। তবে সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন একসময় এই জনপদের জীবন জীবিকা ছিল নদী কেন্দ্রিক, কিন্তু সেখানে এখন সর্বত্র মাছ চাষ করছেন স্থানীয়রা, ফলে ঘটছে নীরব বিপ্লব। নদীর পানি স্লুইস গেটের মাধ্যমে পুকুরে প্রবেশ করিয়ে গড়ে তোলা হয়েছে মাছের খামার। বর্তমানে এই এলাকায় 5 শতাধিক চাষি বাণিজ্যিকভাবে বিভিন্ন জাতের মাছ উৎপাদন করছেন, অথচ দ্বীপ জেলা ভোলার এই অঞ্চলে নিকট অতীতে এমনটি দেখা যায়নি। একজনের দেখা দেখি মনে করেন এখন 300 থেকে 350 লোক এই মাছে জড়িত। আমাদের চরসামাইয়ার মাছের কোয়ালিটি ভালো, খাইতে স্বাদ, নদীর সাথে সুইচগেট করা। আমাদের 30-35টা ঘের আছে, এই আমাদের নদীর সাথে ঘের, এই মাছগুলা খাইতে খুব সুস্বাদু। আমাকে 37টা পুষ্কুনি আছে, সব নদীর লগে সব সুইচগেট করা, পানি আপ ডাউন হয়। আমার প্রতিদিন 20 থেকে 25 মণ মাছ আমার উঠে প্রতিদিন। দুপুরবেলা আমি মাছ মাফি, ইনশাল্লাহ খুব লাভবান ভালো। প্রতি মাসে আমার প্রায় 45 থেকে 50 লক্ষ টাকার মাছ আমি মাপি। স্থানীয়রা জানান, মাছ চাষের মাধ্যমে তারা বেশ লাভবান হচ্ছেন, তাই এই খাতে অনেক উদ্যোক্তাও আগ্রহ দেখাচ্ছেন, ফলে সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান। দোকানদার, চাকরিজীবী এবং এলাকার যত বেকার লোক আছে সবাই মাছ চাষ করে। তো এখন বর্তমানে আমিও মাছ চাষের সাথে জড়িত হয়েছি। ছোট পুষ্করিণী মাছের চাষ শুরু করছি। বছর প্রতি 1 বছর লাভবান হওয়ার পর আরেক বছর আরেকটা বাড়াইছি, আরেক বছর লাভবান হওয়ার আরেকবার করছি। এতে আমাদের এলাকার সবসময়তে মাছের চাষ সবে কম বেশি সবে মাছের চাষের লাগে জড়িত। প্রয়োজনীয় পরামর্শ দিয়ে চাষিদের সহযোগিতা করছে ভোলা সদর উপজেলার মৎস্য অফিস। ভোলা সদর উপজেলাতে প্রায় 8500 পুকুর আছে এবং এখানে বেশিরভাগ পুকুর চরসামাইয়া এবং দক্ষিণ দিগুলদি ইউনিয়নে অবস্থিত, এবং এগুলোর মধ্যে আমাদের যারা মৎস্যজীবী এবং মৎস্য খামারিরা মাছ চাষ করে তাদের জীবিকা নির্বাহ করছে। বর্তমানে আমাদের অফিস থেকে তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট এবং প্রয়োজনীয় জরুরি সেবা দিয়ে যাচ্ছি। পাশাপাশি প্রকল্প থাকা সাপেক্ষে আমরা প্রকল্প থেকে তাদেরকে প্রয়োজনীয় প্রণোদনা সেবাও দিয়ে যাচ্ছি। এই কর্মকর্তা আশা করেন ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে মাছ চাষের এই বিপ্লব অন্যান্যদের উৎসাহ দেবে। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। ভারতের দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, অবস্থান কর্মসূচি ও পুলিশি অভিযানের মতো নাটকীয় ঘটনার পর রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। মঙ্গলবার আন্দোলন থেকে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ কংগ্রেসের কয়েকজন শীর্ষ নেতাকে আটক করা হলেও রাতেই তাদের ছেড়ে দেয় দিল্লি পুলিশ। এমন পরিস্থিতিতে নিট প্রশ্নপত্র ফাঁসের বিতর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষার্থী নির্যাতনের বিচার, দমন পীড়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা প্রার্থনা এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার সহ 5 দফা দাবি তুলে ধরেছেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। আটক অবস্থায় রাহুল গান্ধী একটি ভিডিও বার্তা প্রকাশ করে সরকারের কাছে 5 দফা দাবি তুলে ধরেন। এদিকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রাহুল গান্ধী ও কংগ্রেসের তীব্র সমালোচনা করে বলেছেন, বিরোধী দল শিক্ষার্থীদের ব্যবহার করছে। এদিকে গত 2 দিন শিক্ষার্থীদের ওপর পুলিশের অভিযানের প্রতিবাদে বুধবার কালো পোশাক পরে সংসদে বিক্ষোভ প্রদর্শন করে অধিবেশনে যোগ দিয়েছেন কংগ্রেসের নেতাকর্মীরা। পাশাপাশি পূর্ব ঘোষণা অনুযায়ী অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিতির অবনতির ফলে একদিনে আরও 21 জনের মৃত্যু হয়েছে।
ফলে চলতি বছরে বন্যায় আসামি মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে শিবসাগর জেলায়। এছাড়া চড়াইদে জেলায় ৫ জন, গোলাঘাটে ২ জন এবং জোড়াহাটে ১ জন মারা গেছেন বলে জানিয়েছে আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। সংস্থাটি জানিয়েছে একই সঙ্গে রাজ্যের ১৬ জেলায় ৫,৬৪,০০০-এর বেশি মানুষ বন্যা কবলিত হয়েছে। ৪৪টি রাজস্ব সার্কেলের আওতায় ৮৭২টি গ্রাম এখনও পানিতে তলিয়ে আছে। রেললাইনে বন্যার পানি উঠে যাওয়ায় টানা দ্বিতীয় দিনের মতো ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ইরানে টানা ১১তম দিনের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার ভোরে রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর দিয়েছে দেশটির গণমাধ্যম। এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে বুধবার মার্কিন বাহিনী ইরানের সামরিক অভিযান পরিচালনা কেন্দ্র, নৌ সক্ষমতা, বিমান রাখার হ্যাঙ্গার, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক রসদ অবকাঠামোতে হামলা চালিয়েছে। ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছে দেশটির দক্ষিণাঞ্চলের বুশেহর, সিরিক, খুজেস্তান প্রদেশের বেহবাহান ও ওমিদিয়ে শহরের কাছাকাছি এলাকায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এদিকে পিক্যাক্স মাউন্টেন নামক ইরানের একটি সন্দেহভাজন পারমাণবিক স্থাপনায় ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। এতে করে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের পরিধি আরও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন তেহরান। অন্যদিকে দুই দেশের যুদ্ধবিরতি কার্যকর করতে পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা চালালেও নতুন কোনো সমঝোতার ইঙ্গিত মেলেনি বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম। ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকায় তাঁবুতে লাইব্রেরি গড়ে তুলেছেন এক বই বিক্রেতা। এর মাধ্যমে যুদ্ধের কারণে শিশুদের মানসিক ক্ষত দূর করতে লড়াই করছেন তিনি। তার আশা অক্ষরের আলোয় একদিন যুদ্ধের অন্ধকার কেটে যাবে। ইসরায়েলি আগ্রাসনে হারিয়েছেন বসতভিটা, আছে স্বজন হারানোর বেদনাও। তবুও যুদ্ধের কারণে শিশুদের মানসিক ক্ষত দূর করতে লড়াইয়ে নেমেছেন গাজা উপত্যকার এই বইয়ের ফেরিওয়ালা মোহাম্মদ সাদ। লক্ষ্য শিশুদের মন থেকে যুদ্ধের ভয়াবহতা এবং মানসিক ক্ষত দূর করার। এর জন্য প্রত্যেক শিশুর হাতেই বই তুলে দিতে চান ৫৮ বছর বয়সী স্বপ্নবাজ এই মানুষটি। ধ্বংসের নগরীতে বই পড়ার অভ্যাসটি টিকিয়ে রাখার এই সংগ্রাম মোটেও সহজ নয়, কারণ হামলায় বসতভিটা হারিয়ে নিজেও হয়েছেন বাস্তুচ্যুত। এমনকি রুটিরুজির ঠিকানাটিও মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে গেছে ইসরায়েলের সেনারা। কোনো প্রতিবন্ধকতাই মোহাম্মদ সাদকে দমাতে পারেনি। ধ্বংসস্তূপ থেকে বই খুঁজে দের আল বালার এক তাঁবুতে গড়ে তুলেছেন লাইব্রেরি। স্বপ্ন দেখেন যুদ্ধের অন্ধকার একদিন ফিকে হবে অক্ষরের আলোয়। তাই বই এবং শিক্ষা নিয়ে যারা ভাবেন তাদের এই লড়াইয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি। আসুন আমরা শিশু, তরুণ, নারী সহ সবাইকে পড়তে ও শিখতে উৎসাহিত করতে একজোট হই। বই মানুষের জীবনের একটি অংশ, আমাদের অবশ্যই এগুলো সংরক্ষণ করতে হবে। জীবনকে বোঝার জন্য নিজেকে শিক্ষিত করার বিকল্প নেই। ৫৮ বছরের জীবনে ৩৫ বছর ধরেই বই বিক্রি ছিল তার একমাত্র জীবিকা। তবে ইসরায়েলি হামলায় শিক্ষার আলো যাতে কিছুতেই নিভে না যায়, সেই লক্ষ্যেই এখন মূল লড়াই। তাই নামমাত্র মূল্যে বিক্রি করছেন বই, যা একই সঙ্গে ফিলিস্তিনিদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং আশা বাঁচিয়ে রাখার এক অনন্য প্রতীক হয়ে উঠেছে। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে খেলার খবর। প্রতিটি সরকার ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা দিলেও বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো। বর্তমানে ২৭টি ফেডারেশন চলছে অ্যাডহক কমিটি দিয়ে। অভিযোগ রয়েছে এদের অনেকে সরকারের ঘনিষ্ঠ, আবার কেউ কেউ গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দোসর। তাতে প্রশ্ন উঠছে খেলাধুলার সত্যিকারের উন্নতি নিয়ে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে ক্রীড়াঙ্গনে বড় ধরনের রদবদল আসে। প্রথম দফায় একসঙ্গে ২৭টি ফেডারেশনের কমিটি ভেঙে গঠন করা হয় নতুন অ্যাডহক কমিটি। এর আগে আরেক দফায় রদবদল হয় অন্তর্বর্তী সরকারের সময়। বরাবরের মতো এবারও অ্যাডহক কমিটিগুলোতে সরকার ঘনিষ্ঠ ব্যক্তিরাই প্রাধান্য পেয়েছেন। জাতীয়তাবাদী ক্রীড়া দলের সঙ্গে যুক্ত অনেকে এসেছেন ফেডারেশনের দায়িত্বে, আবার কেউ কেউ দায়িত্বে ফিরেছেন। গত ১৭ বছরের যে জঞ্জালটা ছিল, সেই জঞ্জাল ক্রীড়াঙ্গনটা ফুললি স্থবির হয়ে গেছে। সেই জায়গাটা থেকে উত্তরণের জন্য ইন্টারিয়র গভর্নমেন্ট যখন আসলো তখন কি করলো, একটা সার্চ কমিটি করলো। সার্চ কমিটি করে কিছু লোককে বের করে এনে ক্রীড়াঙ্গনটাকে তাদের হাতে দিয়ে দেওয়া হলো। পুরা একদম ড্যামেজ। আমি যদি আমার ফেডারেশনকে ধরি, আমার ফেডারেশন আমি কিছু পাইনি দায়িত্ব নেওয়ার পর।
এরকম অনেক ফেডারেশনে এসে ওরা অ্যাকাউন্ট পায় নাই, কিছু পায় নাই, জিরো থেকে আবার শুরু করতে হয়েছে। বড় অভিযোগ রয়েছে নতুন কমিটিতে স্থান পেয়েছেন আওয়ামী লীগ সরকারের সময় অনেক ব্যক্তিত্ব, আবার বাদ পড়েছেন সফলরাও। আমরা কাবাতে যখন মালদ্বীপে যাই এবং ফার্স্ট টাইম ইন বাংলাদেশ যে প্রথম একটা পদক অর্জন করি আমার মানে ম্যানেজার হিসাবে, অ্যাডহক কমিটি আবার নতুন করে হয়েছে, এটা কোন বিচারে হয়েছে সেটা আমি জানি না। এটাকে নির্দিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটি অ্যাডহক কমিটি করেছে এবং এই অ্যাডহক কমিটিতে হয়তো বা আমি নেই, মানে আমার নামটা নেই। কেন নেই সেটার বিচার বিশ্লেষণ আপনারাই করবেন, যে আসলে আমি সফল একজন সংগঠক কিংবা ম্যানেজার দায়িত্ব পালন করার পরও আমি এই কমিটিতে কেন নেই। অন্তর্বর্তী সরকারের কমিটিগুলোকে জাতীয় ক্রীড়া পরিষদ দ্রুত নির্বাচন আয়োজনের নির্দেশ দিলেও নানা জটিলতায় সেই নির্বাচন আলোর মুখ দেখেনি। বর্তমান সরকারেরও নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। তাতে প্রশ্ন উঠেছে, মাত্র 3 মাসের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য এত বিশাল আকৃতির অ্যাডহক কমিটি গঠনের আদৌ প্রয়োজন ছিল কিনা। যে অ্যাডহক কমিটিগুলো আছে বর্তমানে, সেগুলো অলরেডি 1 বছর অধিক হয়ে যাওয়ায় সো তার নির্বাচনে কোনো কার্যক্রম বা পদক্ষেপ নেয়নি। তারা আগামী 3 মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যারা গুণীজন আছেন, যারা ক্রীড়াবিদ রয়েছে, ক্রীড়া সংগঠক, যারা স্পন্সর প্রতিষ্ঠান বা কর্পোরেট হাউস রয়েছে, যারা ক্রীড়া ক্ষেত্রে বিনিয়োগ করার জন্য এগ্রি করছেন, তাদেরকে সমন্বয়ে একটি স্বাবলম্বী ফেডারেশন করার লক্ষ্যে আমরা কিন্তু কিছু সুপারিশ আমরা ফেডারেশনে দিয়েছি। বলা হয় সংগঠক সমৃদ্ধ হন অভিজ্ঞতায়, কিন্তু নতুন নেতৃত্ব দরকার। অনেক খেলাতেই সেটা গড়ে ওঠেনি, ফলে বছরের পর বছর একক রাজত্ব চলে। সরকার বদলালেও এই মুখগুলো থেকে যায়। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে সান্ত্বনার জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 15 বল হাতে রেখে নিউজিল্যান্ডকে 2 উইকেটে হারিয়েছে শাই হোপের দল। টসে হেরে আগে ব্যাট করা নিউজিল্যান্ড 3 অর্ধশতকে 9 উইকেটে 268 রান তোলে। টম ল্যাথাম করেন 69 আর নিক কেলির ব্যাট থেকে আসে 64। 56 রান করেন উইল ইয়াং। রান তাড়া করতে নেমে 43 ওভারে 5 উইকেটে 238 রান তোলা ওয়েস্ট ইন্ডিজ হালকা চাপে পড়েছিল। পরের 2 ওভারে 10 রানে 3 উইকেট গড়ায় জয়ের সমীকরণ নেমে আসে 30 বলে 21 রানে। সেখান থেকে 2 উইকেটের জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ হারলেও শেষ পর্যন্ত 3-2 ব্যবধানে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর নিজ পরিবারের কাছে ফিরেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। নিজ শহরে ফিরে আবারও কাঁদলেন তিনি। আর্জেন্টিনায় ফিরে সংবাদ সম্মেলনে নিজেকে ধরে রাখতে পারেননি লিওনেল স্কালোনি। প্রশ্নোত্তর পর্ব শেষ না করে কাঁদতে কাঁদতে সম্মেলন কক্ষ ছাড়েন কোচ। অবশ্য নিজেকে সামলে নিয়েছিলেন পরে। পূজাতোয়ী পরিবারের কাছে যাওয়ার আগে বেশ বলিষ্ঠ ছিল তার কণ্ঠস্বর, কিন্তু নিজ শহরে ফিরে চেনা জানা মানুষদের সামনে আবারও কেঁদেছেন স্কালোনি। ব্রিটিশ ফুটবলারদের মধ্যে সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে দলবদল সম্পূর্ণ করে রেকর্ড গড়েছেন ইংলিশ ফরওয়ার্ড মর্গান রজার্স। অ্যাস্টন ভিলা ছেড়ে রজার্স যোগ দিয়েছেন প্রিমিয়ার লিগেরই আরেক ক্লাব চেলসিতে। চুক্তির অঙ্ক আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর রজার্সকে দলে টানতে চেলসি খরচ করেছে 11,70,00,000 পাউন্ড। এর মাধ্যমে রজার্স ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসনকে ছাড়িয়ে ব্রিটিশদের মধ্যে ট্রান্সফার ফির নতুন রেকর্ড গড়লেন। চলতি মাসের শুরুতে নটিংহ্যাম ফরেস্ট থেকে ম্যানচেস্টার সিটিতে 11,60,00,000 পাউন্ডে যোগ দেন অ্যান্ডারসন। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।